7টি প্রতিদিনের অভ্যাস যা আমাদের মনকে ইয়াং এবং শার্প রাখতে সাহায্য করে। কেন এই টপিকটি নিয়ে আজকে আলোচনা করছি? এই টপিকটি দেখো টাইমস অফ ইন্ডিয়াতে একটা সুন্দরভাবে তুলে ধরেছে যে কিভাবে আমরা আমাদের মাইন্ডকে দীর্ঘদিন ইয়াং এবং তাকে তীক্ষ্ণ রাখতে পারি। তো আমাদের বয়সের সাথে সাথে আমাদের প্রতিনিয়ত বয়স বাড়ছে এবং বয়সের সাথে সাথে কি হয়, আমাদের মাইন্ডও কিন্তু মাইন্ডেরও বয়স হতে থাকে, অর্থাৎ কি আমাদের ব্রেনের বয়স হতে থাকে। মাইন্ড হয়তো অনেকে ভাবতে পারো যে মাইন্ড হতে হার্ট, হার্ট মিনস নট মাইন্ড, ঠিক আছে? হার্ট হচ্ছে সেটা হৃদয়, সেখানে আর মাইন্ড হচ্ছে আমাদের ব্রেনের মস্তিষ্ককে বোঝায়। তো সেখানে আমাদের মস্তিষ্কও কিন্তু আমাদের শরীরের সাথে সাথে প্রতিনিয়তই কিন্তু বুড়ো হচ্ছে, মানে বয়স হচ্ছে, সেও ওল্ড হচ্ছে। যেমন আমরা আমাদের শরীরকে ইয়াং রাখার জন্য প্রতিনিয়ত এক্সারসাইজ করি, যোগা করি এবং অনেকে জিমে গিয়ে আমাদেরকে মাসেল বিল্ড করি এবং নিজেদের শরীরকে সুগঠিত রাখি এবং ইয়াং দেখাই সমাজের সামনে এবং সবার সামনে। সেরকমই আমাদের কিন্তু প্রতিনিয়তই মনও বুড়ো হচ্ছে, মানে ওল্ড হচ্ছে। কেমন কি দেখো, আমাদের ডেইলি জীবনে প্রতিনিয়ত স্ট্রেসের শিকার হচ্ছি এবং আমাদের প্রতিনিয়ত কাজের মধ্যে থাকতে হচ্ছে এবং কাজের হেডেক সমস্ত রকম, যেমন যারা শারীরিক কাজ করে এবং যারা মস্তিষ্কের কাজ করে, শারীরিক কাজ অর্থাৎ যে হার্ড লেবারের কাজ করে, ঠিক আছে, এবং যারা ব্রেনকে খাটিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু ব্রেনের উপরে প্রচুর পরিমাণ প্রেশার পড়ে। তো সেক্ষেত্রে ব্রেনকে কিন্তু আমাদের প্রতিনিয়তই রিফাইন করার প্রয়োজন এবং সেটাকে আবারও নতুন পর্যায়ে নিয়ে আসার প্রয়োজন রয়েছে এবং যাতে প্রতিনিয়তই সেই কাজগুলো যেই কাজের সাথে যুক্ত সেই কাজগুলো যাতে মস্তিষ্ক লাগিয়ে ভালোভাবে করতে পারে, তার জন্য কিন্তু আমাদের মস্তিষ্কেরও প্রতিনিয়তই এক্সারসাইজের প্রয়োজন রয়েছে এবং তাকে ইয়াং রাখার প্রয়োজন রয়েছে এবং প্রতিনিয়তই তাকে রিফাইন করে শার্প রাখারও প্রয়োজন রয়েছে। কিন্তু এটা কিভাবে প্রয়োজন? যেহেতু আমাদের মাইন্ড কি আমাদের মস্তিষ্কের ভেতরে রয়েছে, তো সেটাকে তো বাইরের দ্বারা পরিষ্কার করা সম্ভব নয় এবং সেটাকে যে কোনো আর্টিফিশিয়াল ক্রিম বা আর্টিফিশিয়াল কোনো সার্ফ শ্যাম্পু দিয়ে সেটাকে পরিষ্কার করা সম্ভব, তো সেটা তো সম্ভব নয়। সেটা সম্ভব কি ইন্টারনাল প্রসেস, শারীরিক কিছু কাজকর্ম, ব্যায়াম, এক্সারসাইজ এবং যোগা এইসব এবং খাবার, এই ব্রেনের জন্য কি উপযুক্ত খাবারের প্রয়োজন রয়েছে সুস্থ রাখার জন্য, সেই সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু আমাদের এই ব্রেনকে সুস্থ রাখা সম্ভব এবং দীর্ঘদিন ইয়াং রাখা সম্ভব এবং রুটিনের মাধ্যমে অবশ্যই চলার প্রয়োজন রয়েছে এই ব্রেনকে ইয়াং এবং শার্প রাখার জন্য। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই টাইমস অফ ইন্ডিয়ার এই আর্টিকেলে সুন্দরভাবে সে পয়েন্ট করে দেওয়া রয়েছে যে কি কি করলে পরে আমাদের ব্রেন দীর্ঘদিন ইয়াং থাকবে, শার্প থাকবে এবং প্রতিনিয়ত আমাদের কাজের প্রতি এনার্জি চলে আসবে এবং কোনোদিনই অনীহা আসবে না, ঠিক আছে? আমাদের একটা প্রতিনিয়ত আমাদের যে দৈনন্দিন কাজ রয়েছে এবং আমরা যেহেতু জবের সাথে প্রত্যেকেই জড়িত রয়েছে, আর্নিং এর প্রয়োজন রয়েছে এবং সেই জন্যই জবের সাথে জড়িত থাকি এবং প্রতিনিয়ত স্ট্রেস আসছে, দিন শেষে শরীরের মধ্যে একটা ক্লান্তি আসে এবং মস্তিষ্কে একটা কিন্তু ক্লান্তি আসে। তো সেই সব থেকে মুক্তি পাওয়ার জন্য এবং ব্রেনকে ইয়াং এবং শার্প করার জন্য এই কারণগুলোকে তুলে ধরা হয়েছে। তো আজকে এই কারণগুলো নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল, আশা করছি সকলেই ভালো রয়েছে, ভিডিওতে শেষ পর্যন্ত থাকবে, আশা করি ভিডিওতে থেকে তোমাদের সাথে তোমাদেরকে হেল্প করবে। তো চলো শুরু করা যাক। তো দেখো প্রথমে কি বলেছে যে কিভাবে আমাদের মনকে শার্প করা যায় প্রতিদিনের হ্যাবিটের দ্বারা, মানে অভ্যাসের দ্বারা। অ্যাজ উই এজ, আমাদের বয়স অনুযায়ী অনেক ক্ষেত্রে এটা বাধ্যতামূলক হয়ে দাঁড়ায় টু মেনটেন জাস্ট আওয়ার ফিজিক্যাল হেলথ বাট আওয়ার মেন্টাল অ্যাকুইটি অ্যাজ ওয়েল। মানে আমাদের শারীরিক যে মানে স্বাস্থ্য রয়েছে, তো সেক্ষেত্রে আমাদের অনেকেই শরীরের দিকে কিন্তু গঠনগত দিক দিয়ে এবং শরীরের অনেকেই দেখা যায় যে মোটা হতে চায় না, তো সেখানে ক্ষেত্রে তারা এক্সারসাইজ এবং জিম গিয়ে সেটাকে মেনটেন করে এবং সে সাথে কিন্তু একইভাবে মেন্টাল হেলথেরও সমান গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। মেনটেনিং এ ইউথফুল অ্যান্ড শার্প মাইন্ড রিকোয়ার্স এ অলরাউন্ড অ্যাপ্রোচ দ্যাট ইনক্লুডস ভেরিয়াস অ্যাসপেক্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল লাইফ। মানে প্রত্যেকের জীবনে এই ব্রেন শার্প করা এবং তাকে ইয়াং রাখা, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। লাইক এনি আদার পার্ট অফ দি বডি, আমাদের অন্যান্য শরীর বডির যে অংশ রয়েছে, অঙ্গ রয়েছে, সেগুলোর মতনই। বেনিফিটস ফ্রম রেগুলার এক্সারসাইজ অ্যান্ড হেলদি লাইফস্টাইল, প্রতিদিনের এক্সারসাইজ এবং স্বাস্থ্যকর জীবনশৈলীর মাধ্যমে এটাকে কিন্তু কন্ট্রোল করা সম্ভব। সেখানেই
60টি প্রতিদিনের হ্যাবিট এখানে আমরা উল্লেখ করেছি। তো চলো সেটাকে নিয়ে আলোচনা করা যাক, মানে দেখা যাক কি কি হ্যাবিট রয়েছে যেটা আমাদের ব্রেনকে প্রতিদিন শার্প করতে এবং তাকে ইয়াং রাখতে দীর্ঘদিন সহায়তা করবে। ঠিক আছে, বয়স হয়ে গিয়েও আমাদের কিন্তু ব্রেন ইয়াং থাকবে এবং আমাদের কাজের প্রতি অনীহা আসবে না। এই ব্রেনের মাধ্যমে কিন্তু আমাদের শরীরের সমস্ত অঙ্গ কিন্তু পরিচালিত হয়। যখন ব্রেন সুস্থ থাকবে আমাদের সমস্ত অঙ্গ কিন্তু সুস্থ থাকবে এবং কোনো কাজের প্রতি অনীহা আসবে না এবং প্রতিদিনের জীবনে সেটা দীর্ঘদিন প্রস্ফুটিত হয়ে উঠবে। দি ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, শারীরিক অ্যাক্টিভিটিও কিন্তু প্রয়োজন রয়েছে আমাদের ব্রেনকে সুস্থ রাখার ক্ষেত্রে। তো এখানে সেটাই বলেছে যে এক্সারসাইজ নট অনলি বেনিফিট ফর দি বডি, মানে শরীরের জন্য যে শুধু এক্সারসাইজের প্রয়োজন তা নয়, বরং ব্রেনকে শক্তিশালী করতেও এবং ব্রেনকে ঠিক রাখতেও কিন্তু আমাদের এক্সারসাইজের প্রয়োজন রয়েছে। সেটা কি শারীরিক এক্সারসাইজের মাধ্যমে আমাদের ব্রেন কিন্তু ঠিক থাকে। রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা আমাদের শরীরে রক্তের ফ্লোকে বাড়ায় এবং সেটা ব্রেনেও উদ্দীপনাকে যোগায় এবং প্রমোটিং দি গ্রোথ অফ নিউ নিউরনস অ্যান্ড এনহ্যান্সিং কগনিটিভ ফাংশন। এবং আমাদের যে উত্তেজনার ব্রেনের মধ্যে যে উত্তেজনামূলক অ্যাক্টিভিটি, সেটার মধ্যে যে নিউরন রয়েছে তার যে কার্যকলাপ রয়েছে সেটাকেও কিন্তু উন্নত করতে সাহায্য করে। একটি স্টাডি থেকে জানা গেছে যে অ্যালজাইমার্স ডিজিজ যেটা রয়েছে সেটা হচ্ছে কি আমাদের ব্রেন কিন্তু ধীরে ধীরে বৃদ্ধ হতে থাকে এবং ব্রেনের সেল কিন্তু অকেজো হতে থাকে। ফলে কি হয়, আমরা দীর্ঘক্ষণ একটা জিনিসকে মনে রাখতে পারি না এবং ভুলে যাওয়ার একটা প্রবণতা এসে যায়। ব্রেনের মধ্যে একটা বলতে পারো বয়সের ছাপ আসতে থাকে, যে কারণে ব্রেনের কিন্তু হ্যামারেজ শুরু হতে থাকে। তো সেটার একটা জার্নালের পাবলিশ করা স্টাডি থেকে বলা হয়েছে যে যারা রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত রয়েছে তারা কিন্তু এই কগনিটিভ ডিক্লাইনের থেকে অনেক দূরে থাকে। কগনিটিভ ডিক্লাইন বলতে ওই যে অ্যালজাইমার যেটা বললাম, যে ভুলে যাওয়া এবং ব্রেন হ্যামারেজ, মানে কোনো কথা দীর্ঘক্ষণ মনে রাখা, এই টাইপের যে ডিজিজ রয়েছে সেটাকে কগনিটিভ ডিক্লাইন বলা হয়। তো সেই কগনিটিভ ডিক্লাইনের থেকে কিন্তু দূরে থাকে যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে প্রতিনিয়ত রয়েছে। এম ফর অ্যাটলিস্ট 30 মিনিটস, প্রতিদিন যদি 30 মিনিট করে এক্সারসাইজ করা যায়, যেমন ওয়াকিং, সাইকেলিং, হাঁটা, সাইকেল চালানো, সপ্তাহে প্রতিদিনই যদি 30 মিনিটের সময় রাখা যায় তো সেটা কিন্তু আমাদের মস্তিষ্ককে কগনিটিভ ডিক্লাইন থেকে দূরে রাখবে এবং সেটার দ্বারা আক্রান্ত হওয়ার দিকেও কিন্তু খুবই কম সম্ভাবনা থাকবে। এটাই বলতে চাইছে। তাহলে কি ফিজিক্যাল অ্যাক্টিভিটিও কিন্তু প্রয়োজন রয়েছে আমাদের ব্রেনের জন্য। সেটা হার্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করলে তো প্রতিদিন যদি আমরা 30 মিনিট করে হাঁটি বা সাইকেল চালাই তাহলে কিন্তু আমাদের মস্তিষ্ক সজাগ থাকবে এবং সুস্থ থাকবে এবং ইয়াং থাকতেও সাহায্য করবে। আমাদের মস্তিষ্ককে সুস্থ রাখার জন্য কিন্তু হেলদি ডায়েটেরও প্রয়োজন রয়েছে, যেটা আমাদের মস্তিষ্কের জন্য কার্যকরী। তো সেই হেলদি ডায়েটের মধ্যে কি বলা হয়েছে দেখো, হোয়াট উই ইট হ্যাজ আ ডাইরেক্ট ইম্প্যাক্ট অন আওয়ার ব্রেইন হেলথ। আমরা প্রতিনিয়ত কি খাচ্ছি তো সেটা কিন্তু আমাদের ব্রেইন হেলথকে ইম্প্যাক্ট করছে। তো সেটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের অবশ্যই নজর রাখতে হবে আমরা প্রতিদিন কি খাচ্ছি। অনেকে দেখো আমরা ভাবি যারা প্রতিনিয়ত খুব হার্ড ওয়ার্ক করছে, তাদের কাজের সাথে যুক্ত, বিজনেস করে বা চাকরি করে, যা প্রতিনিয়ত কাজের সাথে যুক্ত এবং দিনের শেষে নিজেদের মনে হয় যে স্ট্রেস ফিল করছে এবং মস্তিষ্ক টায়ার্ড বলে তাদের মনে হচ্ছে যে তাদের ব্রেন খুব ক্লান্ত হয়ে গেছে, শরীরও ক্লান্ত হয়ে গেছে। সেক্ষেত্রে অনেকে দেখো বলে যে একটু খৈনি ডলে খাচ্ছে, অনেকে স্মোকিং করছে, অনেকে অ্যালকোহল মানে ওয়াইন খাচ্ছে। ওরা বলছে যে ওয়াইন খেলে তাদের স্ট্রেস কমে যাচ্ছে। আলটিমেটলি কিন্তু তাতে কোনো প্রফিট হচ্ছে না, হিতে বিপরীত হচ্ছে। শরীরের তারা স্ট্রেসকে কমাতে গিয়ে কিন্তু শরীরের অন্যান্য অর্গানকে তারা বিপদের মুখে ফেলছে। বলতে পারো অ্যালকোহল কোনোদিনই একজন মানুষের স্ট্রেসকে কমাতে পারেন না। কারণ অ্যালকোহল দেখো শরীর যেটা খেলে শরীর পারমিটই করে না। খাওয়ার সময় আমাদের যখন গলা দিয়ে যাবে তখন আমি একাধিক লোককে যারা ওয়াইন খেতে দেখেছি তারা মুখ কিন্তু একটু হলেও বাঁকা করে, চোখ মুখ বাঁকিয়ে ফেলে। তো সেক্ষেত্রে বোঝাচ্ছে কি, শরীর আমাদেরকে তখনই ইঙ্গিত দিয়ে দিচ্ছে যে আরে বাবা এটা তোমার খাওয়ার জিনিস নয়, তুমি কেন খাচ্ছ। শরীর নিতে পারছে না, খাচ্ছে। যেটা আমার গলা দিয়ে যখন যাচ্ছে তখনই আমাদেরকে রিমাইন্ড দিয়ে দিচ্ছে যে এটা খাওয়ার জিনিস নয় রে বাবা, না। তবুও কিন্তু লোক খাচ্ছে। স্মোকিং ফার্স্ট টাইম যে খাচ্ছে সেও কিন্তু স্মোকিং এর ক্ষেত্রে বোঝাচ্ছে, কাশি হচ্ছে, গলায় কফ জমা হচ্ছে, তারপরেও কিন্তু সে খাচ্ছে।
এটা কিন্তু সেই খাচ্ছে শরীর আমাদের তখনই বুঝিয়েছে, হ্যাঁ অবশ্যই পরবর্তীতে সে খাওয়ার সাথে সাথে হ্যাবিচুয়াল হয়ে যাচ্ছে, তখন আর প্রবলেম হচ্ছে না। কিন্তু যখন ফার্স্ট টাইম খাচ্ছে, আমরা যখন ভাত ফার্স্ট টাইম খাইছে বাচ্চা, বা আমরা যখন ছোটবেলায় প্রথম ভাত খেয়েছি, তখন কি আমাদের কোনো অসুবিধা হয়েছে? অসুবিধা নেই, কারণ সেটা খাওয়ার জিনিস। কিন্তু যখন কেউ স্মোকিং করে, কেউ অ্যালকোহল ড্রিঙ্ক নিচ্ছে, সেখানে কিন্তু শরীর পারমিট করছে না। তো সেক্ষেত্রে আমাদের অ্যাওয়্যার হতে হবে যে এই সব নেশা জাতীয় জিনিস কখনোই আমাদের ব্রেন, আমাদের শরীরের স্ট্রেসকে, ব্রেনের স্ট্রেসকে কমাতে পারে না। এদিকে আমাদেরকে কিন্তু নজর রাখতে হবে, আমাদের হেলদি ফুড নিতে হবে। তো এখানেই সেটাই বলেছে যে আমাদের শরীরে কি ডাইরেক্ট ইম্প্যাক্ট করছে ব্রেনের স্বাস্থ্যর দিকে, সেটা নজর রাখার দিকে ডাইরেক্ট আমরা যেটা খাচ্ছি সেটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। ডায়েটস রিচ ইন ফ্রুটস, ভেজিটেবল, হোল গ্রেইনস, যেমন কি ফল, শাকসবজি, এসবের দিকে আমাদের বেশি কিন্তু দৃষ্টি নিক্ষেপ করতে হবে আমাদের মস্তিষ্কের ব্রেনকে সুস্থ রাখার জন্য। অ্যান্ড লিন প্রোটিন ক্যান ইমপ্রুভ ব্রেন ফাংশন, লিন প্রোটিনের দিকেও নজর রাখতে হবে। দি ডায়েট যেটা কাজ করে এমফাসাইজ অন ফিশ, অলিভ অয়েল, নাটস অ্যান্ড ভেজিটেবল, যেমন ফিশ খেতে পারো, অলিভ অয়েল, নাটস, ভেজিটেবল। অনেকে আবার ভেজিটেরিয়ান থাকো, তারা ফিশ খায় না, তো সেটাকে অ্যাভয়েড করতে পারো। তাই সেক্ষেত্রে ফিশের থেকে প্রোটিন, মিটের থেকে প্রোটিন আসে, আমরা অনেকেই বলে থাকে। তো সেক্ষেত্রে প্রোটিনের জন্য অল্টারনেট তোমার ডাল খেতে পারো, যেমন মুসুর ডাল, সেটাতে হাই প্রোটিন থাকে। যেমন ছোলা, সেটাতেও কিন্তু হাই প্রোটিন পাবে। তো এই সব জিনিসগুলো কিন্তু তোমরা খেতে পারো, ছোলার ডাল খেতে পারো। তো এই সবগুলো কিন্তু আমাদের অনেকটাই ননভেজ প্রোটিনের থেকে, ননভেজ প্রোটিনের যে অভাব সেটাকে পূরণ করতে পারে। তবে যারা ননভেজ খাচ্ছ তো তারা খেতে পারো, অবশ্যই কিন্তু এটা ব্রেনকে সুস্থ রাখতে সাহায্য করবে। নট অ্যালকোহল, নট স্মোকিং, টোবাকো, এটা খাবে না, এতে তোমার হিতে শরীরে বিপরীত ইম্প্যাক্ট ফেলাবে। ইট হ্যাজ বিন শোন টু এনহ্যান্স কগনিটিভ পারফরমেন্স, এটা কিন্তু কগনিটিভ পারফরমেন্সকে আরো উন্নত করে এবং কমিয়ে দেয় অ্যালজাইমার্স ডিজিজের প্রবণতাকে। একটি স্টাডিতে বলা হয়েছে যে ফ্রন্টিয়ারের এজিং নিউরোসায়েন্স হাইলাইট করেছে যে বেনিফিটস অফ মেডিটেরিয়ান ডায়েট, মানে ভূমধ্যসাগরীয় ডায়েটের কথা বলা হচ্ছে। সেখানে কি নর্থ সাউথার্ন স্পেনের কথাই বলা হচ্ছে, আমি মনে করতে পারছি না এখন। এবং স্পেন, ইতালি, এইসব সাইডের যে ডায়েট রয়েছে, এটা কিন্তু এই টাইপের যে ডায়েটগুলো রয়েছে, মানে সেখানে ভেজিটেবলের দিকে কিন্তু তারা দৃষ্টি নিক্ষেপ করে বিশেষ করে। তো সেই মেডিটেরিয়ান ডায়েটের কথাই বলা হচ্ছে যে সেটা আমাদের লং টার্ম ব্রেইন হেলথের দিকে কিন্তু খুবই কার্যকরী, ব্রেনকে সুস্থ রাখতে সহায়তা করে। তাহলে আমরা দেখো, ছবি দেখলে তোমরা বুঝতে পারবে যে কি কি আমরা খেতে পারি। ব্রকলি খুবই একটা স্বাস্থ্যকর খাবার। আমরা যে শীতের দিনে ফুলকপি পাই আর কি, যেটা সেখানকার সিজনাল ফল থাকে ফুলকপি, তো সেই সময় কিন্তু এই ব্রকলি বলে, ফুলকপির মতনই দেখতে ব্রকলি বলে একটা সবজি কিন্তু আসে। তো সেটা কিন্তু আমাদের শরীরে ব্রেনেরও খুব হেল্প করে। সেখানে আদা, জিঞ্জার যেটা সাহায্য করে, এগুলো কিন্তু খাওয়া যেতে পারে জিঞ্জার দিয়ে। তারপর কাঠবাদাম, নাটস, এইসব খেতে পারো। তো ভেজিটেবল সবই কিছু না কিছু এটা আমাদের শরীরের শরীরের যে কার্যকলাপকে, ব্রেনের মস্তিষ্ককে আরো উন্নত করতে কিন্তু সাহায্য করে। তো খাবারের দিকে অবশ্যই আমাদের ডেইলি ডায়েটের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অবশ্যই তোমাদের যদি ডায়েট এটা ডিসিশন নিতে অসুবিধা হয়, অবশ্যই তোমার ডায়েটিশিয়ানের কাছ থেকে কিন্তু এটা লিস্ট বানিয়ে নিয়ে আসতে পারো যে কি খাবার রোজ দিনের খাবারে রাখা যেতে পারে। তো তাহলে তোমাদের এটা খুবই উপকার করবে তোমাদের ডেইলি ডায়েটের ক্ষেত্রে, ঠিক আছে? নিজে অনেক সময় সন্দেহ থাকে যে ইউটিউবের এই ভিডিও দেখে আমি খাবো, এটা ঠিক না। অবশ্যই তোমাদের যদি ডায়েটিশিয়ানের সাথে কনসাল্ট করে খাও, তাহলে সব থেকে ভালো হয় এটা, ঠিক আছে? পরবর্তী দেখো কি বলেছে, পরবর্তীতে বলেছে যে ব্রেইনের সাফিসিয়েন্ট ব্রেকের প্রয়োজন রয়েছে। আমরা শুধু, যদি অনেকে বলে রাত জেগে কাজ করো, কন্টিনিউ কাজ করো, ভুল কথা। যদি তোমরা তোমাদের কাজের এফিসিয়েন্সিকে বাড়াতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের ব্রেনকে সাফিসিয়েন্ট ব্রেক দিতে হবে, তাকে রেস্ট দিতে হবে। যখন তুমি পর্যাপ্ত পরিমাণ তাকে রেস্ট দেবে, তার রেস্টের যেমন যতটা প্রয়োজন যদি রেস্ট দাও, তাহলে কিন্তু তোমার কাজের এফিসিয়েন্সি কমে যাবে। তাহলে হয়তো তোমাকে 10 ঘন্টার জায়গায় 8 ঘন্টারও আগে তুমি সেই পর্যাপ্ত কাজকে কমপ্লিট করে ফেলতে পারবে, খুবই কি বলে অ্যাকুরেসির সাহায্যে, ঠিক আছে না? যদি তুমি দেখা গেলো রাত জেগে কাজ করছো, দিনেও কাজ করছো, তাহলে দেখা যাবে যে কাজের অ্যাকুরেসি অনেক কম হচ্ছে, কাজে ভুল ভ্রান্তি বেশি আসছে। তো সেক্ষেত্রে কিন্তু
যেহেতু মস্তিষ্কের উপরে আমাদের শরীর পুরোটা ডিপেন্ড করে, পুরো শরীরকে কিন্তু আমাদের মস্তিষ্কই কন্ট্রোল করে, তো সেক্ষেত্রে আমাদের মস্তিষ্কের প্রয়োজন যথেষ্ট পরিমাণ ব্রেক অর্থাৎ রেস্টে। তো তাকে আমাদের যথেষ্ট পরিমাণ রেস্ট দিতে হবে। তো এখানে সেটাই বলেছে, ঘুম হচ্ছে আমাদের স্লিপ, যেটাকে আমরা বাংলায় বলি ঘুম, পর্যাপ্ত পরিমাণ প্রয়োজন এই কগনিটিভ ফাংশনের জন্য। সাচ অ্যাজ যেমন মেমোরি প্রবলেম সলভিং, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তারা এখন কি হচ্ছে 5 মিনিট পরেই ভুলে যাচ্ছে, কি বলছে লোককে 5 মিনিট পরেই ভুলে যাচ্ছে। তো এই জিনিসগুলো ভুলে যাওয়ার যে প্রবলেম, সেটা কিন্তু সলভ হয়ে যায় যদি পর্যাপ্ত পরিমাণ ব্রেনকে রেস্ট দেওয়া হয় এবং পর্যাপ্ত পরিমাণ ঘুম আমরা পেরে থাকি, মানে ঘুমিয়ে থাকি। ডিসিশন মেকিং ডিউরিং স্লিপ, আমরা যখন ঘুমোই তখন কি হয়, ব্রেন কিন্তু সারাদিনের যে কাজগুলো আছে সেটা নিয়ে সেটাকে কিন্তু কি বলে, আমরা যেমন কম্পিউটারের সিপিইউ হার্ড ডিস্ক কি করি, বন্ধের আগে রিফ্রেশ করি, সেটাকে আবার কি করি, রিফ্রেশ করা মানে কি, তার যা কিছু আছে ডেটাগুলোকে আরেকটু ভালো করে ঝালাই করে দিলাম, সেটা যত্নে সযত্নে তার ভেতরে থাকার জন্য। এরকমই ব্রেনও ঘুমোলে কি হয়, সেখানে কিন্তু ব্রেন সারাদিন যা কাজ করলো সেটাকে সে সিকোয়েন্সে সাজায়। ফলে কি হয়, পরবর্তী যদি আবার সেই দিনের কাজ নিয়ে বসা যায় পরবর্তীতে, তাহলে সেই কাজটা আরো অ্যাকুরেসির সাথে সম্পূর্ণ করা সম্ভব হয়। তো সেই যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াও খুব ইজি হয়ে দাঁড়ায় যদি পর্যাপ্ত পরিমাণ আমরা ঘুমোই। ঠিক আছে। দি ব্রেইন কনসলিডেটেড মেমোরিজ অ্যান্ড ক্লিয়ার্স আউট টক্সিনস, মেমোরি যেটা আমরা ভুলে যাই অতীতে, সেটাকে ভালো করে সঞ্চিত রাখার জন্য সাহায্য করে এবং টক্সিনস ক্লিয়ার করতেও সাহায্য করে এই ঘুম ব্রেন থেকে। ঠিক আছে। অ্যাকর্ডিং টু রিসার্চ অনুযায়ী বলা হচ্ছে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ একটা রিসার্চ করেছে, দেখে সেখানে বলা হয়েছে যে প্রাপ্তবয়স্ক লোকেদের অন্তত পক্ষে 7 থেকে 9 আওয়ার্স ঘুমের প্রয়োজন রয়েছে। দেখো, তুমি যখন রাত জেগে কাজ করবে, বা অনেকে এখন মোবাইলের উপর অ্যাডিকশন হয়ে গেছে, দেখা যায় যে অফিস থেকে এসে, কাজের থেকে এসে তারা মোবাইল দীর্ঘক্ষণ ঘাঁটছে, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে হয়তো তারা ভাবছে আধা ঘন্টা মোবাইল দেখছি, দেখে নিয়ে পরে ঘুমোতে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে অন্তত তারা ফোন ঘাঁটছে, রিল দেখা শুরু করে দিয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা, আধা ঘন্টা, কখন 2 ঘন্টা 3 ঘন্টা পরিণত হয়ে গেছে এবং গভীর রাত্রে ঘুমোচ্ছে। কিন্তু সকালে দেখা যাচ্ছে কাজের জন্য তাদের সেই সঠিক সময়ে উঠতে হচ্ছে, ঘুমের পরিমাণ কমে যাচ্ছে। পরে সারাদিনে কিন্তু একটা মস্তিষ্ক, সারা শরীরের মধ্যে একটা কি চিড়চিড়ে ভাব একটা কিন্তু থেকে যায়, ফলে কাজের মন বসে না, সারাদিন একটা ঝিমঝিম ভাব থেকে যায়। কিন্তু আমরা যদি 7 থেকে 9 ঘন্টা পর্যাপ্ত পরিমাণ ঘুমোই, তাহলে কি হবে, আমরা যদি রাতে একটু যে প্রতিদিনের যে আমাদের অভ্যাস হয়ে গেছে মোবাইল হাতাতে, মোবাইলের মধ্যে যে ভিডিও দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, সেটাকে যদি কমিয়ে দিয়ে আমরা আগেই ঘুমিয়ে পড়ি, তাহলে কি হবে, ঘুমটা আমাদের পর্যাপ্ত পরিমাণ হবে। অন্তত পক্ষে 7 ঘন্টা যদি আমরা করতে পারি, সেক্ষেত্রে কিন্তু 7 থেকে 9 ঘন্টা ঘুমোলে পরে তাহলে আমাদের এইসব প্রবলেম থেকে কিন্তু আমরা রেহাই পেতে পারি মানে ফ্রেশ লাগে আমাদের মাইন্ডটাও ফ্রেশ থাকে, কাজের প্রতিও আমাদের একটা ফিল ভালো আসে। পুয়ার স্লিপ মানে যারা কম ঘুমোচ্ছে বা যাদের রাতে ঘুমানোর চেষ্টা করার পরে পর্যাপ্ত ঘুম হচ্ছে না, তাদের কিন্তু এই কগনিটিভ ডিক্লাইন দেখা যায়। কগনিটিভ ডিক্লাইন মানে যে ভুলে যাওয়া, কোনো কিছু মনে না রাখতে পাওয়া দীর্ঘক্ষণ, তো সেই সব কিন্তু ডিজিজ দেখতে যাওয়া যায়। ইনক্রিজ অফ রিস্ক অফ ডিমেনশিয়ার মতন রিস্কও দেখতে পাওয়া যায়। এবং এস্টাবলিশ এ রেগুলার স্লিপ রুটিন, প্রতিদিনের স্লিপ রুটিন গঠন করার প্রয়োজন রয়েছে এবং তৈরি করো যে রেস্টফুল এনভায়রনমেন্ট, এবং যে ঘরে ঘুমোচ্ছ সেটা পরিবেশটা যেন ভালো থাকে, যেমন রাতে তাড়াতাড়ি যেন ঘুমটা এসে যায়। এরকম কোয়ালিটি স্লিপের জন্য কিন্তু এরকম পরিবেশেরও প্রয়োজন রয়েছে। দেখা যাচ্ছে তুমি ঘুমোতে যাচ্ছ, আশেপাশে হই হল্লা হচ্ছে, পরিবেশটা ভালো না। ঠিক আছে, সেরকম ঘরটাকে সেইভাবে তৈরি করো এবং রাতে যেন পর্যাপ্ত পরিমাণ ঘুমের কমপ্লিট হতে পারে, তো সেরকম পরিবেশটাও যেন থাকে। তো এই হচ্ছে ঘুমের গুরুত্ব। 7 থেকে 9 ঘন্টা পর্যন্ত একটা প্রাপ্তবয়স্কের ঘুমের প্রয়োজন রয়েছে। বাচ্চারা 5 বছরের আগে যারা বাচ্চারা আছে তারা একটু বেশি ঘুমোয়, তাদের প্রয়োজনও রয়েছে ঘুমের। ঠিক আছে, তো ঘুমটা খুবই প্রয়োজন আমাদের মস্তিষ্ককে সুস্থ রাখার জন্য। ঠিক আছে, কাজের ক্ষেত্রে মনোযোগকে আরো বাড়িয়ে তুলতে কিন্তু এটা সাহায্য করে। পরবর্তী টপিক কি বলছে, যে দেখো, মস্তিষ্ককে যদি আমরা সজাগ রাখতে চাই, রানিং রাখতে চাই, অ্যাক্টিভ রাখতে চাই, তাহলে কিন্তু এটাকে ট্রাই টু কিপ দি মাইন্ড অ্যাক্টিভ রানিং, এখানে বলেছে যে আমাদের মস্তিষ্ককে বা মাইন্ডকে প্রতিনিয়তই অ্যাক্টিভ রাখতে বলা হয়েছে। কেন বলা হচ্ছে, আমরা যদি প্রতিনিয়ত এটাকে অ্যাক্টিভ রাখি, তাহলে এটা সবসময় কাজের মধ্যে
থাকবে এবং এটাকে চিন্তা করার ক্ষমতা তৈরি হবে। কিপিং দি ব্রেইন এঙ্গেজ, মস্তিষ্ককে সবসময় ব্যস্ত রাখো এবং চ্যালেঞ্জিং কাজ দাও তাকে, যাতে সে প্রতিনিয়তই কাজের মধ্যে থাকে এবং যেটা আমাদের মেন্টাল শার্পনেস অ্যাক্টিভিটিসের জন্য খুবই কার্যকরী, যেটা স্টিমুলেট করে আমাদের মাইন্ডকে। দেখো, আমরা যদি একটা ভালো ধারা কাজ করতে থাকি, মনে করো আজকে আমার কাজ করানো হচ্ছে, মানে টিউশন পড়ানো হচ্ছে আমার কাজ, আমার সাবজেক্ট ম্যাথ, দরকার নেই, কথার কথা বলছি, আমার সাবজেক্ট অবশ্যই ম্যাথ না, কথার কথা আমার সাবজেক্ট হয়তো ম্যাথ, আমি ছাত্রকে পড়াচ্ছি, তাহলে কি হচ্ছে, আমার একটা অভ্যাস হয়ে যাচ্ছে, কিন্তু প্রতিনিয়ত একটা অভ্যাস হয়ে যাচ্ছে, সেখানে কি হচ্ছে, ব্রেনের একটা, আমার ব্রেনকে কাজের মধ্যে কম রাখতে পারছি। আমাদের যখন প্রতিনিয়তই ছাত্রকে পড়াচ্ছি, আমাদের অঙ্ক বোঝানোর খাওয়া দেওয়া কৌশল, ওটা কিন্তু হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে, আমি ছাত্রকে কিভাবে বোঝাবো সেটা। এবং যে মনে করো অফিসে কাজ করছে প্রতিনিয়ত, তার কাজ কি থাকছে, হয়তো দেখা যাচ্ছে কোনো ডকুমেন্টস ভেরিফিকেশন করা তার কাজ থাকছে, তো প্রতিনিয়ত ওটাই কাজ হচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে, তো সেই কাজগুলো তাদের রুটিনের মধ্যে পড়ে যাচ্ছে এবং তাদের মস্তিষ্কে কাজ কম হয়ে যাচ্ছে, বরং ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মানে তার অটোমেটিক হাত কাজ করছে, পেন কাজ করছে, ভেরিফিকেশন কিভাবে করতে হবে তার মস্তিষ্ককে ভাবতে হচ্ছে না। তো সেক্ষেত্রে যদি সে নতুন সে অবশ্যই অফিসে গিয়ে সে তার মন মতন কাজ করতে পারবে না, অফিস তাকে যে কাজ দিবে তাকে তাই কাজ করতে হবে। তখন সেক্ষেত্রে সে যদি তার পাশাপাশি কিছু শেখার মতন, সেই বয়সেও শেখার মতন কিছু চ্যালেঞ্জিং কাজ করে, প্রতিনিয়ত ব্রেনকে ওয়ার্কেবল করে, কাজের মধ্যে রাখে, তাহলে কিন্তু ব্রেন শার্প থাকতে সাহায্য করবে এবং এটাকে প্রতিনিয়ত রানিং রাখতেও সাহায্য করবে। ঠিক আছে, যেমন কিরকম এক্সারসাইজ আমরা করতে পারি, যেমন পাজল রিডিং করতে পারি, নিউ ল্যাঙ্গুয়েজ শিখতে পারি, এগুলো দেখো সেই সময়ের মধ্যে কিন্তু শেখা যেতে পারে, তাহলে কি আমার মস্তিষ্ক কাজ করছে, সেটা অ্যাক্টিভও থাকছে। এছাড়াও প্লেয়িং এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র বাজাতে পারি, বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রে আমাদের মস্তিষ্কের ব্রেনকে কাজে লাগাতে হয়, তো বাদ্যযন্ত্র বাজাতে গেলেও আমাদের মস্তিষ্ক কিন্তু কাজ করবে। ক্যান ক্রিয়েট এ নিউ নিউরাল পাথওয়ে অ্যান্ড ইমপ্রুভ কগনিটিভ ফাংশন। তো এইগুলো যদি করি, তাহলে এর ফলে আমাদের ব্রেনের মধ্যে যে নিউরাল যে পাথওয়ে, মানে নিউরনের যে কাজ, নিউরনের যে রাস্তা, সেগুলো আরো নতুন ভাবে তৈরি হবে এবং আরো উন্নত মানের কগনিটিভ ফাংশন করতে সাহায্য করবে, এটাই বলেছে। একটি জার্নালের স্টাডিতে বলা হচ্ছে, আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের একটি জার্নালে বলা হয়েছে যে তারা দেখেছে যে যারা ইন্টেলেকচুয়াল কাজের সাথে যুক্ত, তারা স্টিমুলেটিং অ্যাক্টিভিটিস ক্যান ডিলে অনসেট অ্যান্ড ডিমেনশিয়া, মেক ইট অ্যান ডেইলি হ্যাবিট টু চ্যালেঞ্জ ইউর ব্রেন নিউ অ্যান্ড কমপ্লেক্স টাস্কস। যে বলছে যে যারা প্রতিনিয়তই একই রকম কাজের সাথে যুক্ত, তাদের তুলনায় যারা ইন্টেলেকচুয়ালি কাজের সাথে কাজ করছে এবং প্রতিদিনই চ্যালেঞ্জের মতন চ্যালেঞ্জ নিচ্ছে, কাজে নতুন নতুন কাজের চ্যালেঞ্জ নিচ্ছে, তাদের কিন্তু ব্রেন এই কমপ্লেক্স টাস্ক যারা করছে, তাদের কিন্তু ব্রেন এই কগনিটিভ ডিজিজের থেকে এবং ডিমেনশিয়ার মতন রোগের থেকে কিন্তু, বিপদের থেকে অনেকটাই দূরে থাকছে, যারা প্রতিনিয়ত একই রকম কাজ করছে তাদের তুলনায়। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই প্রয়োজন যে প্রতিনিয়ত নতুন নতুন কিছু, মানে নিজেকে চ্যালেঞ্জের মধ্যে রাখতে বলা হচ্ছে এখানে। এটা বলছে কে? আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন সেটাই বলেছে। পরবর্তী টপিকে কি বলেছে, যে সোশ্যাল কানেকশন রাখতে, যে প্রতিনিয়তই আমরা যেন একা না থাকি, যে কাজের মধ্যে থাকলাম কে কি বললো এরকম নয়, সোশ্যাল কানেকশন রাখতে হবে, সোশ্যাল ইন্টারাকশন, সবার মধ্যে বন্ধু বান্ধব নিয়ে হ্যাং আউট করার প্রয়োজন রয়েছে। ঠিক আছে, ফ্যামিলির সাথে কথা বলার প্রয়োজন, কমিউনিকেশনের প্রয়োজন রয়েছে, যেটা আমাদের স্ট্রেস, কমব্যাট ডিপ্রেশন, ইমপ্রুভ কগনিটিভ ফাংশন, যেটা কগনিটিভ ফাংশনকেও ইমপ্রুভ করে, ডিপ্রেশন থেকেও আমাদেরকে বাইরে নিয়ে আসে, এরকম বলা হয়েছে। যেটা হার্ভার্ড ইউনিভার্সিটি দেখিয়েছে যে স্ট্রং সোশ্যাল টাইস, সামাজিক বন্ডিং, যেটা আমাদের কগনিটিভ ডিক্লাইনকে আরো এবং লোয়ার দি রিস্ক অফ ডিমেনশিয়াকে আরো ডিমেনশিয়ার রিস্ককে কমিয়ে দেয় এবং কগনিটিভ ডিক্লাইনকেও স্লো করে তোলে, এবং মেক টাইম ইচ ডে টু কানেক্ট উইথ আদার্স, হোয়াট এভার থ্রু এ ফোন কল, ভিডিও চ্যাট অ্যান্ড ফেস টু ফেস ইন্টারাকশন। তোমরা যে কোনো মাধ্যমে যদি ফিজিক্যালি না যেতে পারো, সেখানে কল, ভিডিও চ্যাট এবং ফেস টু ফেস ইন্টারাকশনের মাধ্যমে কিন্তু এটা করা সম্ভব। তার মানে সোশ্যাল কানেকশনের প্রয়োজন রয়েছে। এছাড়াও কি, আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে সাথে আমরা মেডিটেশন এবং মেন্টাল ওয়েলবিং এর করতে পারি। মেডিটেশনের মাধ্যমে কি আমাদের মস্তিষ্ক কিন্তু হিলিং হয়। এখানে ওটাই বলেছে যে মেডিটেশন ক্যান হ্যাভ এ মেজর ইম্প্যাক্ট অন ব্রেইন হেলথ। ব্রেইনের হেলথকে মেডিটেশন খুবই উন্নত করতে সাহায্য করে। দিস প্র্যাকটিস হেল্প রিডিউস স্ট্রেস, ইমপ্রুভ কনসেন্ট্রেশন, এনহ্যান্স ইমোশনাল
রেগুলেশন এসবকে কাজ করে, রিডিউস স্ট্রেসকে হিল করে, কনসেন্ট্রেশনকে আরো ইমপ্রুভ করে, মনোযোগকে বাড়ায়। তো মেডিটেশন একটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এক্সারসাইজ আমাদের ব্রেনের জন্য। এর স্টাডি যেটা পাবলিশ করা হয়েছে ফ্রন্টার এন্ড সাইকোলজি ফাউন্ডের থেকে, সেখানে বলা হচ্ছে রেগুলার মেডিটেশন ক্যান ইনক্রিজ গ্রে ম্যাটার ইন দি ব্রেন। আমাদের ব্রেনের মধ্যে গ্রে ম্যাটার টাইপের একটা জিনিস থাকে যেটা ইনক্রিজ করে এবং যেটা অ্যাসোসিয়েট উইথ বেটার মেমোরি, এবং মেমোরিকে আরো উন্নত করতে কিন্তু সাহায্য করে এই গ্রে ম্যাটারটা। কগনিটিভ ফাংশনকেও উন্নত করতেও সাহায্য করে। এবং মেডিটেশন টু ডেইলি রুটিন ইভেন ফিট ইজ জাস্ট ফর আ ফিউ মিনিট। প্রতিদিন কিছু কয়েক মিনিটের জন্য যদি করা যায়, প্রতিদিনের রুটিনে যদি রাখা যায়, তাহলেও এটা খুবই কার্যকরী হয়ে ওঠে। এছাড়া রয়েছে কি নেভার সে নো টু লার্নিং, মানে কোনো কিছু নতুন শেখার কিছু যদি আসে তাহলে কখনোই সেটাকে কিন্তু না বলা উচিত নয়, যেটা আমরা প্রথমেও বললাম, এরকম ওটার সাথে অনেকটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত। লাইফ লং লার্নিং পাওয়ারফুল টুলস মেনটেনিং এ শার্প মাইন্ড তৈরি করতে পাওয়ারফুল টুলস কি, লাইফ লং লার্নিং হচ্ছে একটা পাওয়ারফুল টুলসের কাজ করে। হোয়াট এভার স্পিকিং আপ এ নিউ হবি, নতুন ধরনের হবি রাখতে পারো, টেকিং এ কোর্স নিতে পারো, এবং সিম্পলি এক্সপ্লোরিং নিউ ইন্টারেস্ট, continuous learning, simultaneous brain, and keep this flexible. A study in psychology science showed that older adults who learn new demanding skills show greater improvement in memory than those who engage in less challenging activities. Commit learning something new, even they keep your mind sharp. তো এখানে ওই একই কথা বলেছে যে প্রতিনিয়তই নতুন কিছু শেখার একটা আগ্রহ রাখতে হবে। কমফোর্ট জোনে গেলে চলবে না, কোর্স দরকার হলে নিয়ে নাও। সেখানে বলতে পারো নতুন তোমাদের কোনো ইন্টারেস্ট, কোনো রকম আর্ট, ড্রয়িং, পেইন্টিং, এছাড়াও যদি তোমাদের কোনো ল্যাঙ্গুয়েজ, যেটা তোমাদের পূর্বেও বললাম, এবং বাদ্যযন্ত্র বাজানো, এসবটাই স্কিলের এখন প্রতিনিয়ত সচরাচরই তোমাদের অনলাইনে কোর্স পাওয়া যায়, ইউটিউবেও দেখা যায়। তো এগুলো তোমরা শিখতে পারো। এর ফলে কি হবে, ব্রেন কিন্তু এটাতে অ্যাক্টিভ থাকবে এবং ব্রেন প্রতিনিয়ত শার্প হতে থাকবে। এটা আমাদের ব্রেনকে আরো উন্নত করবে, মেমোরিকে আরো উন্নত করতে সাহায্য করবে। এছাড়া বলছে খাবারের কথা পূর্বেও বললাম, আবারও বলছে খাবারের কথা, যে কি কি খাবার খেলে পরে আমাদের ব্রেন পাওয়ারকে বুস্ট করা সম্ভব হয় এবং সাহায্য হয়। ব্রেন পাওয়ার ইজ নট জাস্ট অ্যাবাউট স্টেইং শার্প। ব্রেন পাওয়ার শুধুমাত্র যে শার্প এই দিকটাকে লক্ষ্য করে না, বাট অলসো অ্যাবাউট এনহ্যান্সিং মেমোরি, মুড এবং মেন্টাল অ্যাগিলিটি, এগুলোকেও বর্তায়। তো এখানে ইটিং ব্রেন বুস্টিং ফুড যেমন ফ্যাটি ফিশ, ব্লুবেরিজ, টার্মারিক মানে হলুদ, ব্রকলি যেটা আমি প্রথমে বললাম, পামকিন সিড, ডার্ক চকলেট, অরেঞ্জেস, নাটস, এগস, গ্রিন টি, কফি, অ্যাভোকাডো, তারপরে বিটস, হোল grains are and leafy greens can help maintain cognitive function and mental health. This food contain omega-3 fatty acid, খেতে পারো, antioxidant, vitamin K, folate and other nutrients that protect the brain from oxidative stress and inflammation. Combining these foods with healthy lifestyle can significantly enhance brain function and improve ওভারঅল মেন্টাল হেলথ, মানসিক যে স্বাস্থ্য সেটাকেও উন্নত করতে সাহায্য করে। মিক্সিং অ্যান্ড ম্যাচিং দিস নিউট্রিয়েন্ট রিচ ফুড ইন ডেইলি মিলস ক্যান হেল্প কিপ ইউর ব্রেন টু দিস টপ শেপ। তো এই খাবারের কথাগুলো বলা হয়েছে, এখানে নাম দেওয়া হয়েছে যে কি কি খাবার খেলে পরে তোমাদের ব্রেন সুস্থ থাকতে পারে, এখানে সে ব্রেন পাওয়ারকে বুস্ট করতে সাহায্য করে। তো এই ছিল যে কি কি ভাবে তোমরা মস্তিষ্ককে প্রতিনিয়তই ইয়াং রাখতে পারো এবং এটাকে আরো শার্প করতে পারো। কেননা আমাদের এই রোজকার জীবনে স্ট্রেস, মেন্টাল হেলথের প্রয়োজন রয়েছে, সুস্থ মেন্টাল হেলথের প্রয়োজন রয়েছে, এবং স্ট্রেসকে দূর করার প্রয়োজন রয়েছে আমাদের মস্তিষ্ক থেকে। এবং কাজ যাতে আরো আমাদের প্রতিদিনের কাজকে যাতে আমরা আরো কি করতে পারি, নির্ভুল এবং আরো যাতে সূক্ষ্মভাবে এবং অ্যাকুরেসির সাথে করতে পারি, সেদিকে কথা লক্ষ্য রেখে কিন্তু এরকম একটা আর্টিকেল, সুন্দর একটা আর্টিকেল কিন্তু তুলে ধরেছে টাইমস অফ ইন্ডিয়া। তো সে অবশ্যই এটা তোমাদের প্রতিদিনের প্রত্যেকের জন্যই হেল্পফুল কিন্তু, ঠিক আছে। এই নিয়মগুলো যদি তোমরা মেনে চলো, এই 7টি নিয়ম, তাহলে কিন্তু তোমাদের মেন্টাল হেলথ, ব্রেন অনেকটা সুস্থ থাকবে এবং শার্প হবে, তোমাদের সহজে কোনো কিছু ভুলে যাবে না। তো এই ছিল বিষয়। যদি তোমাদের এই যে ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিতে ভালো লেগে থাকে, তবে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যারা এইসব দিকে কিন্তু সাফার করছে। তাহলে কি হবে, তারাও এই সব থেকে হেল্পফুল মানে হেল্প পাবে। তো যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে। এবং আরো যদি কিছু এখান থেকে কোয়ারিজ থেকে জানার এবং
আরো কি কি ভিডিও তোমরা চাও, তো সেরকম তার জন্য তোমরা কমেন্ট করতে পারো, যাতে আমি কি করতে পারি, আরো এরকম ভিডিও নিয়ে আসতে পারি। তো চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।